নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকছে বিশাখাও। যারা ভাবছিলেন যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে, তারা যে ভুল ভাবছিলেন সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এই রাজ্যে যে কোনো ভোট এলেই হিংসার উৎসব শুরু হয়ে যায়। জেলায় জেলায়, গ্রামে গ্রামান্তরে হিংসা হতে থাকে। হিংসার ছবি উঠে আসে রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে। কিন্তু এক সময় কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা, কোট আনকোট বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, বিদ্বজ্জন, এইসব নানা নামে তাদের অভিহিত করা হয়, তারা একটা সময় এইসবের বিরুদ্ধে কলম ধরতেন, মুখ খুলতেন। কিন্তু গত বছর 10 ধরে এই ধরনের কোনো হিংসা, রাজনৈতিক হিংসা, ভোট পূর্ববর্তী হিংসা, ভোট পরবর্তী হিংসা, মানুষের মৃত্যুর মিছিল, রক্তের স্রোত, এইসব নিয়ে তাদেরকে কিছু বলতে দেখা যাচ্ছে না। তারা সম্ভবত ভেবে নিয়েছেন যে রাজধানী কলকাতায় তারা নিরাপদ আশ্রয়ে বসে থাকবেন, জেলায় জেলায় যা কিছু হচ্ছে হয়ে যাক, তাদের কিছু যায় আসে না। তারা শাসকের তোষামদি করবেন আর শাসকের আশ্রয়ে নিরাপদে রাজধানীতে পায়ের উপর পা তুলে বসে থাকবে। কিন্তু তাদের সেই ভাবনা যে ভুল ছিল, সেটা উত্তর কলকাতার গত কয়েকদিনের ছবি দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ জেলায় জেলায়, গ্রামান্তর থেকে যে হিংসার খবর আসছিল, ছবি আসছিল, সেই ছবি গত কয়েকদিন ধরে কলকাতার বুকে ঘটতে দেখা যাচ্ছে, রাজ্যের রাজধানীর বুকে ঘটতে দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তর কলকাতায়। সম্ভবত এই রাজ্যের শাসক দল বহুদিন পর উত্তর কলকাতা নিজেদের হাতছাড়া হওয়ার ভয় পেতে শুরু করেছেন, এবং ভয় পেতে শুরু করেছেন বলে, আতঙ্কে দিশেহারা হয়ে যাচ্ছেন বলে উত্তর কলকাতায় লাগাতার হিংসা, রক্তপাতের আশ্রয় তাদের নিতে হচ্ছে, সন্ত্রাসের আশ্রয় তাদের নিতে হচ্ছে। সম্ভবত কারণ এটাই। কিন্তু যারা, যে কোট আনকোট বুদ্ধিজীবীরা এতদিন চুপ করে বসেছিলেন, চোখ বন্ধ করে বসেছিলেন, তারা কি এবার একটু চোখ খুলে দেখবেন যে নিজের পাড়ার অবস্থাটা কেমন? তিনি নিরাপদে আদৌ আছেন, নাকি তার কলকাতাতেও সেই অশান্তির আঁচ পৌঁছে গিয়েছে? একটু চোখ খুলে দেখবেন নাকি? কিন্তু তারই মধ্যে বিশাল খুশি হয়েছে। যে ছবিগুলো আপনারা দেখলেন, ছোট ছোট টুকরো কয়েকটা ছবি আপনাদের দেখালাম, এবং যে ছবিগুলোর মধ্যে থেকে আপনারা এটা সত্যি বুঝতে পারছেন বা আপনাদের মনে পড়ে গিয়েছে যে গত 5-6 দিন ধরে উত্তর কলকাতায় এভাবেই একটার পর একটা হিংসার ঘটনা ঘটছে। হিংসার একটা আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এই ভোটের রাজ্যে, ভোটের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2 দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং এই ভোট যখন চলছে, প্রথম 2 দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ যখন আমরা দেখেছি, সেই জায়গা থেকে দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে একটার পর একটা এই হিংসার ঘটনা দেখতে পাচ্ছি। কোথাও মারধর দেওয়া হচ্ছে, কোথাও গো ব্যাক স্লোগান, কোথাও হুমকি। কিন্তু কেন? প্রশ্নটা এখানেই, যে কেন এই হুমকি, কেন এই হিংসার রাজনীতি? আমরা তো দেখেছি যে প্রথম 2 দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, একেবারে জনসভায় দাঁড়িয়ে মঞ্চের ওপর থেকে তিনি বলেছিলেন, এই 2 দফাতেই নাকি বিজেপি প্রত্যেকটা আসনে হেরে গিয়েছে। তিনি আগে থেকেই ঘনার বচনের মতো তিনি তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আর সেই জায়গা থেকে যদি সত্যি এত সহজ জয় ইতিমধ্যেই পেয়ে গিয়ে থাকে তৃণমূল কংগ্রেস, তাহলে আগামী যে 5 দফার নির্বাচন এখনো পর্যন্ত রাজ্যে বাকি রয়েছে, তাহলে সেক্ষেত্রে এত ভয় কিসের? কেন এত তালগোল পাকানো হচ্ছে? কেন এত সন্ত্রাস তৈরি করা হচ্ছে? সেই প্রশ্নটা যখন উঠছে, তখন একটা সোজা উত্তরও সামনে আসছে। তাহলে কি কোথাও গিয়ে নিজেদের পায়ের তলার জমি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? সেই জন্যই তাদের মনের ভেতরে কি এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে কোথাও যদি একটা আসনও তারা আগের যে সমস্ত আসনগুলো জিতেছিল তার থেকে যদি একটা আসনও জিততে না পারে, সেই জন্যই কি ভোটারদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, সন্ত্রাস তৈরি করে সেই এলাকায় যাতে ভোটাররা ভোট দিতেই বেরোতে না যান, সেই জন্যই কি এই আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নটাও উঠছে আজকের দিনে এই এত সন্ত্রাসের ছবিগুলোকে সামনে রেখে।
এবার দেখে নিন কয়েকটা টুকরো টুকরো ছবি যে গত কয়েকদিন ধরে উত্তর কলকাতার পরিস্থিতিটাকে কোথায় পৌঁছে দেওয়া হচ্ছে, এই রাজ্যের শাসক দল ঠিক কী ভূমিকা নিয়েছে উত্তর কলকাতাকে এইভাবে উত্তপ্ত করে তোলার বিষয়ে। একবার গিরিশ পার্কের ছবি প্রথমে দেখাবো। গতকাল সন্ধ্যায় গিরিশ পার্কে এই ঘটনা ঘটেছে, স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন। গিরিশ পার্কে বিজেপি তৃণমূল সংঘর্ষের সেই ছবি। ২৬ নম্বর ওয়ার্ড শীতলা মন্দিরে পুজোয় গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বিজেপির অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরিয়ে তাদের সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতেই তেড়ে আসেন তৃণমূলের লোকজন। অর্থাৎ বিজেপি প্রার্থী যেখানে যাবেন প্রচারে, সেই এলাকায় গিয়ে বিজেপি নিজের স্লোগানটা তুলতে পারবে না। মানে কোনো একটা অজুহাত খোঁজা, কোনো একটা এক্সকিউজ খুঁজে বার করা, কোনো একটা এমন ফ্ল্যাশ পয়েন্ট খুঁজে বার করা, একটা স্ফুলিঙ্গ তৈরি করা যেটার মাধ্যমে আগুনটা জ্বালিয়ে দেওয়া যায়। বিজেপির কর্মী সমর্থকরা গিয়েছিলেন বিজেপির প্রার্থীর সঙ্গে শীতলা মন্দিরে, তারা পুজো দিতে গিয়েছিলেন। পুজো দিয়ে যখন বেরোচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন, যে স্লোগান বিজেপি সর্বত্র দিয়ে থাকে, যে কোনো মঞ্চ থেকে দিয়ে থাকে, এবং সেটাই নাকি খুব আপত্তির। ফলে মারামারি শুরু হয়ে গেল, গোলমাল শুরু হয়ে গেল। অভিযোগ যে ওই স্লোগান শুনেই বিজেপির উপর হামলা। এটা গেল গিরিশ পার্কের ছবি। এরপর আরেকটা ছবি দেখাই, ফুলবাগান থানা ঘেরাওয়ের ছবি। এই ঘেরাওটা গতকাল বিজেপি করেছিল। কী কারণে বিজেপি ঘেরাও করেছিল? কারণ তার কয়েকদিন আগে ওই এলাকার বিজেপি কর্মী ইন্দর যাদবের উপর ভয়ঙ্কর হামলা করা হয়, প্রায় প্রাণঘাতী হামলা বলা যেতে পারে। এবং সেই ভয়ঙ্কর হামলার ফলে ইন্দর যাদবকে কিন্তু হাসপাতালে জীবন মৃত্যুর মধ্যে পাঞ্জা লড়তে হচ্ছে। তার প্রতিবাদে ফুলবাগান থানা ঘেরাও ছিল। কিন্তু বিজেপির লোকজন গিয়ে ফুলবাগান থানা ঘেরাও করবেন আর এই রাজ্যের শাসক দল রাজধানীর বুকে চুপ করে বসে থাকবে, সে কি হতে পারে? ফলে এরপরে রাত্রিরে আবার গন্ডগোল বাড়তে শুরু করলো। যে ইন্দর যাদবকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার বোনের উপর রাত্রিরে হামলা হলো। অর্থাৎ বিজেপি কর্মীকে মারধর করে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দেওয়া যাবে, কিন্তু তার প্রতিবাদে যদি কেউ গিয়ে থানা ঘেরাও করেন তাহলে তার পরিবার পরিজনদের উপর হামলা হবে, এমনকি মেয়েরাও বাদ যাবেন না। সেই ছবি দেখুন এবার, ইন্দর যাদবের বোনকে কিভাবে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। মেয়েদেরকেও ছাড়ছে না এরা। এর আগে দক্ষিণ কলকাতাতেও সেই ছবি আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে। সরস্বতী সরকার, স্থানীয় বিজেপি নেত্রী, মহিলা মোর্চার নেত্রী, তাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ইন্দর যাদবের বোন কিন্তু কাল রাতে একইভাবে রক্তাক্ত হয়েছেন। তার গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছে যে সময় কাল রাতে আমরা ছবি পেয়েছি। কি অপরাধ তার? তার দাদা, তার পরিবারের একজন বিজেপি কর্মী, তিনি বিজেপির হয়ে কাজ করেন, সক্রিয়ভাবে বিজেপির হয়ে পথে নামেন, ফলে তাকে তো মার খেয়ে হাসপাতালে যেতেই হয়েছে। এখন সেটার প্রতিবাদে ফুলবাগান থানা ঘেরাও হয়েছে। এত তো করা যাবে না, এত তো মেনে নেওয়া যাবে না। ফলে ইন্দরের পরিবারের মেয়েরাও ছাড় পাচ্ছেন না, তাদেরও মেরে রক্তাক্ত করা হচ্ছে। একটু দেখিয়ে নিই, তার আগে ইন্দর যাদবের উপর কয়েকদিন আগে যখন হামলা হয়েছিল, ঠিক কী পরিস্থিতি হয়েছিল ইন্দরে, তাকে কতটা জখম করা হয়েছিল এবং কেন। আমি যে কথা একটু আগে বলছিলাম যে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়, জীবন মৃত্যুর মাঝখানে তাকে পাঞ্জা কষতে হচ্ছে বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। কেন সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবে। কিভাবে ইন্দরকে মারা হয়েছে, তার চলৎশক্তি ছিল না, তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে এবং রক্তাক্ত অবস্থায়। এবং সব ছবি দেখানো সম্ভব নয়, এতটাই রক্তাক্ত, যে কারণে অনেক ছবি আমাদের ঝাপসা করে দেখাতে হচ্ছে। কিন্তু এইভাবে ইন্দর যাদবকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ যে তিনি বিজেপি কর্মী, তিনি সক্রিয়ভাবে বিজেপির হয়ে নেমেছেন। কারণ ইন্দর যাদব কাউকে গিয়ে এরকমভাবে রক্তাক্ত করেছেন, তাই তাকে মার খেতে হয়েছে, এমন অভিযোগ বা ছবি আমরা অন্তত এখনও পাইনি। যদি রাজ্যের শাসক দলের কাছে থাকে আমাদের দেখাবে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল বিধায়ক ছিলেন, বিধায়ক পদে ইস্তফা দিয়ে এসে প্রার্থী হয়েছেন, সেই তাপস রায়কে এবার কীরকম হামলার মুখে পড়তে হচ্ছে দেখুন। এটা কয়েকদিন আগের ছবি, গত সোমবারের ছবি। তাপস রায় কোথায় গিয়েছিলেন বড়বাজার এলাকায়, যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল সেই এলাকা। তাপস রায়ের নিজের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ছে, সেখানে একটা অগ্নিকাণ্ড হয়েছে, তিনি নির্বাচনে লড়ছেন, প্রার্থী হিসেবে তিনি যেতেই পারেন। অন্য অনেক রাজনৈতিক নেতাকে সেখানে যেতে দেখা যাচ্ছে, মন্ত্রীরা যাচ্ছেন, তাপস রায় গিয়েছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। ছবিটা দেখে নিন কীভাবে মহেশ শর্মা কাউন্সিলর, তার নেতৃত্বে তাপস রায়ের সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়াতে বাধা দেওয়া হচ্ছে। একবার সেই ছবিটা দেখুন।
তাপস রায় ওখানে, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে তাপস রায় ওখানে কারোর সঙ্গে মারামারি করছিলেন না, তাপস রায় কোনো রকম উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন এমন নয়। তার মুখের সামনে কতগুলো বুম ধরা হয়েছে সংবাদ মাধ্যমে, সেটার সামনে দাঁড়িয়ে তিনি কথা বলতে যাচ্ছেন, অমনি মহেশ শর্মা কাউন্সিলর তার নেতৃত্বে হামলা। এই পরিস্থিতি গোটা উত্তর কলকাতায় কেন কেন এই পরিস্থিতি বিশাখা? গোটা উত্তর কলকাতাকে এইভাবে উপদ্রুত করে তুলতে হচ্ছে কেন তৃণমূলকে? তৃণমূল কি ভয় পাচ্ছে উত্তর কলকাতা নিয়ে? নার্ভ ফেল করছে কোনো কারণে? দেখো, এই প্রশ্নের মধ্যে থেকে তৃণমূল কেন এটা করছে বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যখন বারবার এই অভিযোগ উঠে আসছে, সেই জায়গায় যে জায়গাটা উত্তপ্ত হচ্ছে তা হলো উত্তর কলকাতা। কিন্তু বারবার যেখানে উত্তর কলকাতা এভাবে একটা উপদ্রুত এলাকা হিসেবে হয়ে যাচ্ছে, জায়গাটা চিহ্নিত হয়ে যাচ্ছে যেন ভোটের আগে, সেই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই জায়গা থেকে এবার আর মহিলাদেরকেও রেয়াত করছে না শাসক আশ্রিত দুষ্কৃতীরা। আমরা সেটাই দেখলাম। তুমি এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখাচ্ছিলে ঈশান, সেই ছবিগুলোর মধ্যে থেকে একটা নির্দিষ্ট ছবি আমরা তুলে ধরবো। এবং ইন্দার যাদব যে কর্মী, বিজেপি কর্মী, তাকে আমরা জানি যে ইতিমধ্যে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে। তাকেও কিছুদিন আগে তিন দিন আগে তাকে মারা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ইন্দার যাদব। এবং এবার তার বোন, তাকেও রেয়াত করলো না দুষ্কৃতীরা, তাকেও মেরে রক্ত ঝরলো তারও। এবং তার তরফ থেকে যে ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে, একেবারে পুলিশের সামনেই গুন্ডারা তাকে মেরেছে, কেউ কিচ্ছুটি বলেনি। আমাদের প্রতিনিধির সামনে কি বলেছেন তিনি, শুনুন। গত বৃহস্পতিবার দিনকে বিজেপি কর্মী, যিনি ফুলবাগান থানার অন্তর্গত নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা এন্দল যাদবের উপরে হামলার ঘটনা ঘটে। তার গলায় গামছা পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়, তার দুই পা কার্যত ভেঙে দেওয়া হয়। এন্দল যাদবকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এরই মধ্যে গতকাল রাতে ঠিক এই গলি দিয়ে যখন বাইক যাচ্ছিল, সে সময় নীতিশ এবং কৃষ্ণা যাদব রুনা যাদবের উপরে হামলা করে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং এরপরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রুনা যাদব গুরুতর অভিযোগ করছেন যে সেই সময় তিনি পুলিশকে জানিয়েছিলেন, পুলিশের সামনেই নাকি এই ঘটনা ঘটেছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কালকে রাতে যখন আপনি বলছিলেন যে আপনার উপরে হামলা হয়, সে সময় কি পুলিশ সেখানে ছিল? পুলিশের সামনেই হয়েছে? হ্যাঁ ছিল, পুলিশটা ছিল। আমি ডাকতে मतलब मैं बुलाने गई थी पर पुलिस कोई वैल्यू नहीं दिया, नहीं तो फिर हमने कॉल की, उसके बाद पुलिस आया। फोन করেছিলেন? फूलबागान थाना कॉल किए थे, फिर उसके बाद पुलिस आया, तब तक वो लोग भाग गया। আক্রান্ত রুনা যাদবের কথা শুনলেন, দেখলেন সেই পরিস্থিতি এবং পুলিশের সাহায্য চেয়েও যে কোনো রেহাই পাওয়া যায়নি, মেয়েরাও যে রেহাই পাচ্ছে না সেটা দেখলেন। কিন্তু উত্তর কলকাতায় এই পরিস্থিতি কেন তৈরি করতে হচ্ছে? আচমকা উত্তর কলকাতাকে এত উত্তপ্ত করে তুলতে হচ্ছে কেন? তৃণমূল কি দিশাহারা বোধ করছে? উত্তর কলকাতা হাতছাড়া হতে পারে এমন কোনো আশঙ্কা কি ধানা বাঁধছে? সেই জন্য কি একেবারে মরিয়া হয়ে রাস্তায় নেমে সন্ত্রাস কায়েম করার চেষ্টা হচ্ছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পাণ্ডে, তার আশ্রিত গুন্ডারা যুক্ত। এবং একজন মহিলাকে, বিজেপি কর্মীর বোনকে যেভাবে মেরেছে, যে ছবি সকালবেলা আজকে আমরা দেখেছি, বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেই আমাদের অবাক, লজ্জা লাগে। জনপ্রিয়তা এবং জেতার সম্ভাবনা প্রবল দেখেই গত কয়েকদিন ধরেই গুন্ডামিটা করছে। কলকাতা উত্তর, অর্থাৎ উত্তর কলকাতার সামগ্রিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ঠিক আগে, ভোট আমরা জানি 1 জুন একেবারে শেষ দফার ভোট রয়েছে কলকাতায়, কিন্তু তার এতটা আগে থেকেই কেন বারবার উত্তপ্ত হচ্ছে উত্তর কলকাতা? উত্তর কলকাতার পাশাপাশি আমরা দক্ষিণ কলকাতাতেও দেখেছি আমরা দেখেছি কসবাতে, যেখানে কসবায় সরস্বতী সরকার নামে বিজেপি কর্মী, তাকে যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেই ছবিটাও আমরা দেখেছি। কিন্তু তার মাঝেও এটা বলতে হয় যে উত্তর কলকাতা গত কয়েকদিন ধরে, বিশেষ করে 5-6 দিন ধরে যেভাবে লাগাতার বারবার নাগাড়ে উত্তপ্ত হয়েছে, তার থেকে এই প্রশ্নটাই উঠে আসে যে কেন উত্তর কলকাতা বারবার এরকম হিংসা বিধ্বস্ত হচ্ছে। সেখানে আমরা জানি যে এবারের ভোটে দুজনের মধ্যে একেবারে সামনাসামনি লড়াই। তারা কারা? তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তাপস রায়, যিনি 5 বারের বিধায়ক। সেই তাপস রায় এবার তৃণমূলে আর নেই, তিনি এবারে বিজেপিতে, তিনি দল বদল করেছেন, গড় পরিবর্তন করেছেন এবং এই মুহূর্তে তিনি বিজেপির প্রার্থী। সেই জায়গা থেকেই কি কোথাও গিয়ে একটা
নিরাপত্তাজনিত অভাব বোধ করছেন শাসক দলের প্রার্থী থেকে নেতা মন্ত্রী প্রত্যেকে? সেই জন্যই কি এভাবে উত্তর কলকাতাকে অনেকটাই একেবারে উদ্বেগের জায়গা তৈরি করা হচ্ছে বা উত্তেজনা প্রবণ তৈরি করা হচ্ছে, একটা এলাকা এমন তৈরি করা হচ্ছে যেখানে মানুষ, উত্তর কলকাতার মানুষ অন্তত এভাবে উত্তর কলকাতাকে দেখে অভ্যস্ত নয়। আমরা কেউ এভাবে উত্তর কলকাতাকে দেখে অভ্যস্ত নই। শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র, সেই জায়গায় কি করে এই ধরনের উত্তেজনা, এই ধরনের হিংসার ঘটনা ঘটছে? কেনই বা ঘটছে? কি বলছেন বিজেপি প্রার্থী তাপস রায়, শুনুন। সুদীপ ব্যানার্জির পরাজয় এবং লক্ষাধিক ভোটে শুধু সময়ের অপেক্ষা। তার জন্য এই সমস্ত পোষ্য সমাজবিরোধীদের ছেড়ে দেওয়া হয়েছে। যে সমাজবিরোধীরা ইন্দর যাদব শুনছে এখন সংকটজনক অবস্থায় ভর্তি, তার বোনকে রাত্রিবেলায় আমরা কালকে ফুলবাগান থানা ঘেরাও করেছিলাম, রুনা যাদবের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, পুরুষরা মেরে মাথা ফাটিয়েছে। তো এইগুলো সব সুদীপ ব্যানার্জি করাচ্ছে। এই ব্যাপারে পুলিশ সেই অর্থে কোনো পুলিশের ভূমিকা নেই। শুনলেন কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের কথা। কিন্তু এই তাপস রায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হওয়ার আগে যে বরানগরের তৃণমূল বিধায়ক ছিলেন, সেই বরানগরের অবস্থাটা একটু দেখে নিন। কারণ তাপসবাবু কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী হওয়ার আগে ওই তৃণমূল বিধায়ক পদে ইস্তফা দিয়ে এসছেন, ফলে বরানগরে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে প্রার্থী হয়েছেন উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেই সজল ঘোষকে প্রায় প্রতিদিন ওই বরানগরে প্রচারে বেরোলেই বাধার মুখে পড়তে হচ্ছে। মানে তৃণমূল নিজের প্রচার করবে কিনা ঠিক নেই, তৃণমূল নিজে মিছিল বা রোড শো বা পথসভা করবে কিনা তার কোনো ঠিকানা নেই, কিন্তু সজল ঘোষ প্রচারে বেরোলেই তাকে গিয়ে বাধা দিতে হবে। তার মিছিলে বা তার রোড শোতে বা তার পদযাত্রায় একটা ঝামেলা গোলমাল তৈরি করতে হবে। এটা যেন ম্যান্ডেটারি, এটা বাধ্যতামূলক, এটা প্রত্যেক দিন নিয়ম করে করতে হবে, এরকম যেন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটু দেখুন সজল ঘোষকে কিভাবে বরানগরে রোজ বাধা দেওয়া হচ্ছে। দেখুন, জয় বাংলা, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা না, আমি তো জয় বাংলা বললো সেই জন্য। আরে ভাই সবাই ভাইরাল করছে, তুমি করো না, তুমিও নাম ফাটবে পরে এসে। আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, এটা তো উত্তর দিতে পারবেন না। না কোনো অবাধ্যর কথার উত্তর। দেখলেন সজল ঘোষকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে। সজল ঘোষ হ্যান্ড মাইক নিয়ে দলের কর্মীদের নিয়ে গলিতে হেঁটে প্রচার করছেন। 4টে ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, তারা গিয়ে 4টে অবান্তর কথা, প্রশ্ন। আপনার ভোট দেওয়ার ইচ্ছে হলে আপনি দিন, না হলে না দিন। যিনি প্রচার করছেন তার মিছিল থামিয়ে তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ানো, এটা কোন রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেছি কিনা আমরা জানি না। সজল ঘোষ নিজে এ প্রসঙ্গে কি বলছেন শুনবো। শুধু উত্তরে নয়, হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তো এফআইআরই করে দিয়েছে, গালিও দিল, এফআইআরও করলো। আমি বরানগরে প্রার্থী, সেখানে প্রতিদিন এভরিডে তারা 3-4 জায়গায়, বেশি লোক নেই কিন্তু 4টি 5টি 10টি লোক নিয়ে, দুগাছা লোক নিয়ে তারা এসব করছে। একটা গুড সাইন, মারপিট করার সাহস আর দেখাচ্ছে না। আমি বলি এটা হচ্ছে শেষের শুরু, সিপিএমের শেষ অধ্যায়ের। আপনাদের কাছে যদি, আপনাদের আর্কাইভে যদি থাকে বার করে দেখুন, এই 21-11 নির্বাচনের সময়ও ঠিক একই রকম ঘটনা ঘটছে। যেখানেই তখন বিরোধীরা যাচ্ছিল সেখানেই তাদের ওপর হামলা করছে, এখানেও তাই। উত্তর কলকাতা থেকে শুরু করে শহরতলি সব জায়গাতেই বিজেপি করলেই, এই ভোটের আবহে বিজেপি করলেই, বিজেপির হয়ে প্রচার করলেই সেখানে যেন বাধা, বিপত্তি, হুমকি, হিংসা, এগুলো একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে এগুলো আসবেই আসবে। প্রত্যেক দিনের ছবি এটা। সেটা সজল ঘোষ হতে পারেন, তাপস রায় হতে পারেন, বা অন্যান্য যে কোনো বিজেপি কর্মী, নেতা, নেত্রী হতে পারেন, প্রার্থী নিজেও হতে পারেন। আর সেই জায়গা থেকে আমরা জেলায় জেলায় একই ধরনের ছবি দেখছি, একেবারে হাতে গরম। আজকের ছবি যদি আমরা বলি, আজকে আমরা প্রথমেই আসবো রায়নার ছবি দেখাবো আপনাদেরকে। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির 3 জন কর্মীকে যেভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে মারধর করা হয়েছে। তারা বিজেপি করেন, এই
বিজেপি কর্মীরা যেহেতু এই দলটির সঙ্গে যুক্ত, অর্থাৎ পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত, এটাই তাদের অপরাধ এবং সেই কারণে শাসকের মার এবং এলাকায় এলেন তাদেরকে দেখতে প্রার্থী অসীম সরকার, তিনিও দেখতে এসেছেন তাদেরকে। নিজের দলের কর্মী সমর্থকরা তারা আক্রান্ত, সেই কারণে তাদের পাশে দাঁড়িয়েছেন অসীম সরকার। এর পাশাপাশি আমরা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ছবিটা দেখব। সেখানে প্রচার কেন করা হবে, বিজেপির তরফ থেকে কেন প্রচার করা হবে, প্রচারে হুমকি, প্রচারে বাধা, লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসা, ভয় দেখানো, এটা রোজকার ছবি। এটা আজকেও দেখতে পাচ্ছি আমরা পাণ্ডবেশ্বরের সেই ছবিটা। আর এর পাশাপাশি চাপড়া, নদিয়ার চাপড়া, সেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে তো একটা অদ্ভুত নিদান হাঁকা হচ্ছে। কীরকম? সেখানে যিনি ব্লক সহসভাপতি তৃণমূলের, তার তরফ থেকে বলা হচ্ছে যদি বিজেপির হয়ে ভোট করায় কেউ তাহলে তাকে ঘরবন্দি করে রাখা হবে। কি আজব নিদান! কিন্তু তিনি বলছেন একেবারে প্রকাশ্যে। শুনুন কি বলছেন তিনি। কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছে ঘর থেকে বার হতে দেবো না। আরও একবার দেখালাম জেলায় জেলায় কি পরিস্থিতি চলছে, কলকাতা দেখালাম, শহরতলি দেখালাম, জেলায় জেলায় কি পরিস্থিতি সেটাও দেখালাম। এবার তৃণমূলের আমদানি করা নতুন একটা সংস্কৃতি দেখে নিই, গো ব্যাক সংস্কৃতি। বিরোধী দলের কোনো প্রার্থী, বিশেষ করে হেভিওয়েট প্রার্থীরা প্রচারে বেরোলেই নিজেদের সমস্ত কর্মসূচি ছেড়ে সরাসরি তাদের সামনে গিয়ে গো ব্যাক শুরু করা। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, গৌরী শঙ্কর ঘোষ একের পর এক নেতার সামনে গো ব্যাক। দেখুন সেই ছবি। এই ছবিটাই আমরা দেখছি ঈশান, সেটা এক একটা আলাদা আলাদা ছবি নয়। আমরা যদি একসঙ্গে করে দেখি তাহলে এই ছবিটা গোটা রাজ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটাই মাত্র অপরাধ, আপনি বিজেপি করেছেন কি আপনাকে গো ব্যাক, আপনাকে হিংসার শিকার হতে হবে। এই ধরনের ছবিগুলো আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। সেই ছবিটা আজকের দিনেও একই রকম ভাবে চলছে। একদমই তাই। এবং জেলায় জেলায় এই অশান্তি চলছে দেখে যারা মুখ বুজে কলকাতায় বসেছিলেন, ভাবছিলেন এখানে কিছু হবে না, আমরা তো নিরাপদে আছি রাজধানীর বুকে, তারা এবার জেনে নিন যে নগর যদি পুড়তে থাকে তাহলে দেবালয়ও রক্ষা পায় না। আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।